নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, রীতিমতো দেখা গেল যে হাইকোর্টের এজলাসে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি ক্ষোভ প্রকাশ করলেন ইডির বিরুদ্ধে। এই রকম করে তদন্ত হলে সবাই তো ছেড়ে চলে যাবে, সবাই কাউকে আর ধরা যাবে না। যে মাথার খোঁজ আমরা করছি, যে সুড়ঙ্গের নিচে যে আলোর খোঁজ করছি আমরা, একটু একটু আলো দেখতে পাচ্ছিলাম, সেই আলো তো আর দেখা যাবে না, কারণ লিপস অ্যান্ড মাউন্টসের সম্পত্তি নাকি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ইডি। আজকে এই রকমটাই কথা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরাসরি তার থেকে জানবো আজকে কি হলো হাইকোর্ট। হাইকোর্ট তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। এ রাজ্যে যে ইডির তদন্তের গতি, কচ্ছপ গতি, এটা তো আজকাল রাস্তার চায়ের দোকানে আলোচনা হচ্ছে। কেন যে গতিতে তারা অন্যান্য রাজ্যে যেখানে স্বতঃপ্রণোদিত হয়ে করছেন, সেখানে যে গতিতে তারা কাজ করছেন, যেভাবে মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করছেন ইত্যাদি, পশ্চিমবঙ্গে তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সেই আদালতের নির্দেশে তদন্তের চালু করার পর যে গতি নিয়ে করা উচিত ছিল সেটা হচ্ছে না। এবং সেই জন্যই বিচারপতি, কেন আমি তো বলি যে রাস্তাঘাটে আপনি যান, চায়ের দোকানে, বাজারে, সেখানেও লোকে বলবে কি হচ্ছে, কি খালি হই হই হচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে তদন্তের কোনো গতিমুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতিকালে একটা চার্জশিট দাখিল করেছেন সিবিআই থেকে আলিপুর আদালতে বা কোনো একটি আদালতে। সেক্ষেত্রে অনেকের নাম আছে, একটি নামে লিখে সেটাকে বাদবাকি নামটা প্রায় চাপা রাখা হয়েছে, স্টার করে স্টার মার্ক দিয়ে করা হয়েছে। কাকে বাঁচাবার চেষ্টা করছেন? এটা তো ইডি সিবিআইয়ের কাছ থেকে আশা করা যায় না। আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন। চার্জশিটে শুধু লেখা আছে, মানে কে বা কাকে বোঝাতে চাইছেন সেটাও দর্শকরা বুঝে যাচ্ছে, কিন্তু বাকি শব্দটা লিখলে কি হতো? আমার তো সেটাই বক্তব্য আমি বলেছি অন্য একটা চ্যানেলেও, যে এ থেকে মনে হচ্ছে ইডি বা সিবিআই তারা হয়তো কোনো নির্দেশে কাউকে বাঁচাবার চেষ্টা করছেন। এই জন্যেই তদন্তের আজকে গতিমুখ, বা বলতে পারি তদন্তের যে সূচিমুখ হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে গাফিলতি আছে। এটা মানুষের একটা সাধারণ ধারণা তৈরি হচ্ছে, এতে ক্ষতি হচ্ছে কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। তো আমরা সবাই চাইবো যে এই তদন্তকারী সংস্থা তাদের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনুন। এটা দেশের সকলের পক্ষেই আগামী দিনেও মানুষের পক্ষে মঙ্গল। তদন্তকারী সংস্থা যদি তদন্ত ঠিকমতো না করেন তাহলে গণতন্ত্র টিকবে কী করে? মমতা চান না গণতন্ত্র টেকাতে, কিন্তু তদন্তকারী সংস্থা তারা তো তাদের কথা অনুযায়ী চলবেন কেন? তারা চলবেন আইন অনুযায়ী। সেক্ষেত্রে বাংলায় ধরুন খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, বা আপনারাও কোর্টের লড়াই লড়ছেন, সেক্ষেত্রে বারবার সাধারণ মানুষ সবাই বলছেন সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত করুক, যাতে আমরা বিচার্য বিষয়টা যাতে ভালো হয়, তারা যাতে বিচারের ফলটা ভালো পাই, যাতে ইডি সিবিআই তদন্ত করলে তদন্তের গতিপথ অনেক ক্ষেত্রে বাড়ে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই তো স্লথ হয়ে যাচ্ছে। আর চাকরি যে চুরি হয়েছে তার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, কালীঘাটের কাকু পর্যন্ত জেলে আছে এখনো পর্যন্ত, তারও তো ভয়েস নিয়ে আজকে কথা হয়েছে। চাকরি চুরি হয়েছে এটা আজকে আর অস্বীকার করতে পারছেন না। সেই জন্যেই ওদের দিক থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে যাতে আদালতের কাছে সকল তথ্য পেশ না হয়। সে তথ্য কেন পেশ করা হবে? কথায় কথায় সুপ্রিম কোর্ট চলে যাচ্ছেন, এমনকি প্যানেল হাজির করো আদালতের এই আদেশের বিরুদ্ধেও সুপ্রিম কোর্ট চলে যাচ্ছেন, এবং সবটাই তো তৃণমূল করাচ্ছে যাতে সত্য আদৌ সামনে না আসে। তা সেটা হোক, সেটা আমরা বুঝে নেব আদালতে। আমাদের পয়সা কড়ি না থাকলেও আমাদের নিজস্ব তাগিদেই, মানুষের গণতন্ত্র রক্ষার অধিকারের তাগিদেই আমরা এটা করব। প্রশ্ন হচ্ছে যে ইডির কাজ হচ্ছে খুব সংকীর্ণ, সীমাবদ্ধ। ইডির কাজ হচ্ছে মানি লন্ডারিং, অর্থাৎ তুমি বেআইনি পথে যে টাকা উপার্জন করেছো, যাকে বলা প্রসিডস অফ ক্রাইম, সেটাকে বাজেয়াপ্ত করা এবং সাজা দেওয়া। কিন্তু সিবিআইয়ের অধিকারটা আরও অনেক বেশি। সিবিআই ব্যাপক তদন্ত করতে পারেন বিভিন্ন অপরাধ যা আমাদের দণ্ডবিধিতে আছে। সেই তদন্ত ঠিকমতো হচ্ছে না। একমাত্র আমরা দেখতে পাচ্ছি সিবিআই খানিকটা ঠিকমতো তদন্ত করেছেন এই স্কুল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, তারা অনেকটাই এগিয়েছেন, তথ্য আদালতের কাছে পেশ করেছেন। এছাড়া খুব সন্তোষজনক গতিতে তদন্ত হচ্ছে না। বিচারপতি আজকে সেই আশঙ্কার কথাই বলেছেন, আর কিছু না। লিপস অ্যান্ড মাউন্টসে নাকি 8টা সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ইডি, আজকে নাকি আদালতে জানিয়েছেন। তিনি বলেছেন সব তারা নাকি নথিভুক্ত করেছেন সম্পত্তিগুলো। ভালো, এটা তো করা উচিতই ছিল। এটা তো আরো দ্রুততার সঙ্গে করা উচিত।
যে সমস্ত সম্পত্তি তারা তালিকাভুক্ত করেছেন তা বাজেয়াপ্ত করতেই হবে, সেই প্রক্রিয়া চালু করুন, তাহলে তো মানুষের মনে একটা আস্থা তৈরি হবে। তা না হলে তো মানুষ আস্থা হারিয়ে ফেলবেন, আর মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে নৈরাজ্য তৈরি হবে, গুন্ডারাজ হবে, যেটা তার দিকে যা চলে যাবে তো। বলছি আপনার এমপ্লয়, আমি উদাহরণ দিয়ে বলছি, আপনার এমপ্লয়, আপনার কোম্পানিতে দুর্নীতি হয়েছে, আপনার এমপ্লয় জেল খাটছে আপনার কোম্পানির দুর্নীতির জন্য, আপনি কিন্তু ভালো বসে আছেন। সেটাই তো প্রশ্ন, সেটাই হচ্ছে প্রশ্ন, যে আজকে যারা ওদের কথায় দুর্নীতি করেছেন তারা হারে হারে টের পাচ্ছেন যে দুর্নীতি করলে আইনের শাসন তাদের ওপরে আসছে, কিন্তু যার কথায় তারা দুর্নীতি করছেন আইনের শাসনের আঘাত তাদের উপর পড়ছে না। এটা একটা ইতিবাচক দিক, যে সমাজে যারা দুর্নীতি করবেন বা যাদের দিয়ে দুর্নীতি করানো হবে তারা অন্ততপক্ষে বুঝে যাচ্ছেন যে বাবা দুর্নীতি করলে আমার কোনো রেহাই নেই। সেই রত্নাকর থেকে তো বাল্মীকি সবাই হতে পারে না। রত্নাকরের ক্ষেত্রে তো শুনেছিলাম, যা পড়া হয়, গল্প টল্প লেখা হয়, যে তার দুর্নীতির দায়িত্ব তার স্ত্রীও পর্যন্ত নিতে চাননি, সেই রকমই। না আমি বলছি ইডি বলছে দাঁত নখ বার করে তদন্ত করছে, তাহলে কি তদন্ত করছে? দেখুন কি তদন্ত করছে, কি তার গতিপথে তো আমরা বলতে পারবো না, কারণ তদন্তের নথি আমাদের কাছে নেই, একমাত্র ইডি বলতে পারবেন, এবং যে আদালতে তারা তথ্য পেশ করছেন তারাই বলতে পারবেন। আমাদের পক্ষ থেকে দূর থেকে বাইরে থেকে বলা কিছু সম্ভব না। আমরা শুধু গতি প্রকৃতি এবং আদালতে যখন রিপোর্ট পেশ হয় সেখান থেকে যতটুকু বুঝতে পারি তা থেকে আমরা বলতে পারি যে যেমন সাধারণ মানুষও আদৌ সন্তুষ্ট নয়, আমরাও খুব সন্তুষ্ট নই। 12ই মার্চ পরবর্তী ডেট দেয়া হলো, মামলার পরবর্তী ডেট, লোকসভা ভোট হয়ে যাবে, আসল কাজ গুছিয়ে যাবে। না, মানুষ যদি নিজেরা নিজেদের বোধ বুদ্ধি বন্ধক রেখে ভোট দেন তাতে কিছু করার নেই, কিন্তু এতদিনে মানুষের বোধ বুদ্ধিতে এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, এটা আগে কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারতো না। সিএজি রিপোর্ট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কেন তৃণমূলের দুর্নীতিবাজ দল সেটা, কিন্তু মমতা একটু অঙ্ক ভালো করে শিখুন, মুশকিল যায় না, উনি করতে অঙ্ক শিখেছেন, আমি সেই জবাবের মধ্যে যাব না। 2003-এর 2003 থেকে 2011 কি আছে বাদ দিন সেটা, কিন্তু 2011-র পর থেকে কি হলো সেটা বলুন। 2003 থেকে 2011 কি আছে সে তো অঙ্ক দেখলেই বোঝা যায় কি আছে, কত আছে, এবং পরবর্তীকালে কার দায়িত্ব ছিল। 2003 থেকে 2011 যে সরকার ছিল সেই সরকার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের লোক। ক্যাগ রিপোর্ট আলোচনা করার দায়িত্ব পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, এটা আইনি পদ্ধতি। এখন তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তৃণমূলের লোক, তৃণমূল রাজ্য সরকার, তৃণমূলের লোকই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। সেই জন্য তো আরও দুর্নীতির ঘটনাটা বেরিয়ে আসছে। বাম আমলেও তো তৃণমূলের চেয়ারম্যান তারা দুর্নীতির কথা বলতে পারেননি। আচ্ছা, আমরা চোর, আমরা ডাকাত, আমরা বদমাশ, আমরা সব, তা উনি আমাদের দোষটাকে নিচ্ছেন কেন? উনি ওর গুণটা দেখান, পার্থক্য তৈরি করতে হবে তো, যে দেখো আমি কত সৎ, ওরা অসৎ ছিল, দৃষ্টান্ত দেখান। লোকে তো এখন দৃষ্টান্ত তুললে বলছে তৃণমূলের আপাদমস্তক চোর, কেউ তো আমাদের দিকে তাকিয়ে বলছে না চোর। উনি নিজেই বলেছেন আমি মুখ্যমন্ত্রী, আমাকে দেখে চোর চোর বলছে। জীবনে তো আমরা শুনে নিচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, বিধান রায়, এদের দেখে কেউ চোর চোর বলেছে। না না, চোরকে চোর বলবেন আমি বুঝতে পারছি না। উনি তো এটা প্রমাণ দিতে পারছেন না ওর আচার আচরণ কর্মপদ্ধতি থেকে, যে না তোমরা যা বলছো এটা ঠিক না, আমার কাছে এই তথ্য আছে। উনি নিজেই তো স্বীকার করছেন, নিজেই তো বলেছেন আমি চোর, কুণাল চোর, আর কার কার নাম করেছিলেন, দেখা গেল সবাই চোর। তবে সুতরাং উনি ওর কথা গুরুত্ব দেওয়া মানে হচ্ছে আপনারা কেন সময় নষ্ট করেন জানি না, যাই হোক, হয়তো মুখ্যমন্ত্রী তাই আপনাদের সময় নষ্ট করতে হয়। ঠিক উত্তর দেবেন না, উত্তর দেওয়ার দরকার নেই, 11 থেকে উত্তর দিক। 2003 আমি বলছি যে উনি তো একটা সরকারের তো ধারাবাহিকতা আছে। 2011 যখন বামেরা চলে যায় তারপর তো উনি ক্ষমতায় এসছেন, শুধু ওর তো দায়িত্ব থাকে 2011 যে হিসেব বাকি ছিল সেখানে হিসেব দেওয়া। উনি যদি আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বাড়ি করেছিলাম সেখানে নবান্ন করতে পারেন, সে তো বাম আমলের করে, ওখানে গেলেন কেন? উনি গঙ্গার পাড়ি করতে পারতেন যে এখান থেকে আমার মন্ত্রিসভা চলবে।
অসত্য কথা, আইন বিরুদ্ধ কথা, এগুলো বলা ওর একটা স্বাভাবিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। বলছি আরো এজলাসে আজকে কথা হয়েছে যে যারা বেআইনি উপায়ে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো খারিজ করারও প্রক্রিয়া নাকি কোর্ট শুরু করবে, এরকম। কোর্টে তো করছি আমরা, ওরা তো আদালতে বলেছেন যে যারা এই চাকরি বিক্রি করে চাকরি পেয়েছেন, যারা পয়সা দিয়ে চাকরি কিনেছেন, তাদের চাকরিও থাক, এবং যারা প্রতিবাদ করছে তাদের চাকরি দিয়ে মুখ বন্ধ করে দাও। এই তো হচ্ছে ওদের পরিকল্পনা। বেআইনি প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো নাকি খারিজ করার প্রক্রিয়া কোর্ট শুরু করবে। কোর্টে তো চলছে, কোর্টে তো চলছে এটা, এবং সেই মামলায় তো ওরা বারে বারে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, ভাবছেন বারে বারে সুপ্রিম কোর্ট গিয়ে আমাদের ক্লান্ত করে দেবেন। এটাই ওদের পরিকল্পনা, আর তো কিছু না। না, আমি একটা কথা বলছি যে এই যে নিয়োগ দুর্নীতির মাথা, আসল মাথা, সত্যি কি আসল মাথা ধরা পড়বে না? আসল মাথা তো দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে করা হচ্ছে। আসল মাথা ধরা পড়ে গেছেন বলেই তো ভাবছেন আমি কি করে জেল ফুটো করব, ভাইপো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশ ছেড়ে। আসল মাথা চিহ্নিত হয়ে গেছে। এই তো আপনি মানে বিস্ফোরক তথ্য দিচ্ছেন যে বিস্ফোরক কি? ছেড়ে যাওয়ার একটা জল্পনা দেখা যাচ্ছে। বটেই তো, বিস্ফোরক তথ্য না, এই সমস্ত কোনো তদন্ত করলে সামনে এসে যাবে, চেষ্টা হচ্ছে তো। বলছি তিনি আপনাকে মামলাবাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, শশী পাজা, ডক্টর শশী পাজা, তারও বিরুদ্ধে আজকে বিরোধী দলনেতা বলছে আইসিটি সে আমি নেই, না, বলছি আইসিডিসিও নাকি দুর্নীতি। এই বিরোধী দলনেতা কি বলেন না বলেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সে তো তিনি যা বলেন তার দায়িত্ব তার। সব জায়গায় নাকি এ তো আমি প্রথম দিন থেকে বলেছি, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। এমন একটা দপ্তর তৃণমূল কংগ্রেস দেখাতে পারবেন না যেখানে দুর্নীতি করেননি। এই দুর্নীতির বিরুদ্ধে এত সোচ্চার হওয়ার পর আমরা এখন নিজেরা খানিকটা সংশোধন করার চেষ্টা করছেন, তাও পারছেন না। না, আমি বলছি বিচারপতি আজকে যেভাবে ক্ষোভ উগরে দিলেন ইডির গতির উপর, ইডির তদন্তের গতির উপর, বলছেন যে সবাই যারা দোষী তারা নাকি এত তদন্তের গতি স্লোথ হলে তারা নাকি ছাড়া পেয়ে যাবে। তা ঠিকই তো, তদন্ত যদি ঢিমে তালে হয় তাহলে একটা সময় তো আদালত প্রশ্ন করবে যে এই লোকগুলোকে এতদিন আমরা হাজতে রাখবো কেন। আইন তো একটা আছে, আইনের কতদিন প্রেক্ষিতে। লাগে এই কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট? সেটা তো ওরা বলতে পারবে না, আমি কি করে বলবো। দিল্লি পাঠিয়েছে। আমার সাধারণ বুদ্ধি বিবেচনা যা, সেটা ওদের বুদ্ধি বিবেচনা হবে না। আমার সাধারণ বিবেচনা তো বহু আগে তার কণ্ঠস্বর নমুনা নেওয়া উচিত ছিল, এতদিন দেরি করার কোনো প্রয়োজন ছিল না। তারপর পাঠিয়েছেন কণ্ঠস্বর দিল্লি ফরেন্সিক ল্যাবরেটরিতে, এইরকম একটা তদন্ত সংক্রান্ত বিষয়, সেখানেও এতদিন লাগার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই এসে গেছে, ভয়েস টেস্ট করে আরেকটা সাক্ষ্য হবে। ইতিমধ্যেই যা তথ্য এসেছে তাতে এরা সকলেই অভিযুক্ত। সাধারণ যুক্তিসঙ্গত বিশ্লেষণ করলেই বোঝা যায়, যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে বেআইনি কাজকে, বেআইনি চাকরিকে বজায় রাখো, সেটাই তো পরিষ্কার যে তারা দুর্নীতি করেছেন, তা না হলে তার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেবেন কেন?